আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। সংসদ ও সংসদের বাইরে একটি দল বাজেটের বিরুদ্ধে অহেতুক কথা বলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কল্যাণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের অর্থ বিদেশে পাচার করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদেরকে রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। মোহাম্মদ সাব্বির আহমেদের তোলা ছবিতে শামীম চৌধুরীর রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন শ্রীমঙ্গলে পৌঁছালেন তখন মেঘভেদ করে শুরু হয় আষাঢ়ের বৃষ্টি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোকে লোকারণ্য ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। মঞ্চে উঠে ল্যাপটপের বাটন প্রেসের মাধ্যমে দেশব্যাপী তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সারা বিশ্বের বিস্ময়ে পরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বেশ কয়েকজন নারীর হাতে তুলে দেন কার্ডের রেপ্লিকা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের হাতে তুলে দেন আর্থিক ও শিক্ষা সহায়তা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আগামী এক বছরে সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিবে সরকার। আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, এবং সে কারণেই আপনারা দেখেছেন যে আজকে শুধু ফ্যামিলি কার্ডই নয়, ফ্যামিলি কার্ড দেবার পাশাপাশি ঘর প্রদানের জন্য 2 লক্ষ টাকা আমরা দিয়েছি 50 জন শ্রমিককে। যে বাজেটের মাধ্যমে বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায় সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের ভালো চায় না বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছে, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছে, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। চায়ের রাজধানী শ্রীমঙ্গলে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী ও নিম্ন আয়ের চা শ্রমিক পরিবারের সংখ্যা উল্লেখযোগ্য। তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির জন্য এই শ্রীমঙ্গলকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের এই অর্থ যেমন স্বস্তির, তেমনি তারেক রহমানের আগমনকে ঘিরে আশায় বুক বেঁধেছে এই অঞ্চলের মানুষ। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনের দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে জেলার রাজনগরের ট্যাংরা ইউনিয়নের বেশ কয়েকজন নারীর হাতে কার্ডের রেপ্লিকা তুলে দেন প্রধানমন্ত্রী। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। যারা বলেছে সরকারকে সময় দেওয়া যাবে না, তাদের সম্পর্কে সতর্ক করে আপনাদের বলতে চাই, বিএনপির প্রতিশ্রুতি, বিএনপির পরিকল্পনা জনগণের পরিকল্পনা। এইটি যারা ভেস্তে দিতে চায় তাদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। শামীম চৌধুরী, আরটিভি, মৌলভীবাজার, সিলেট। বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমনটি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এই প্রকল্পের জন্য মাতারবাড়ি বন্দরের কাছে এবং চিটাং পোর্টের কাছে 600 একর জমি ক্রয় করা হবে। সকালে সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান। এছাড়া বৈঠকে চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে চীনের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সাথে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি অর্থনৈতিকটা একটু কোম্পানি করতে যাচ্ছি, যারা চাইনিজ ইপিজেডটাকে করবে বাংলাদেশের, তাদের সাথে চাইনিজদের সাথে একটা চুক্তি হবে। এটা অর্থনৈতিক থেকে অন প্রিন্সিপাল আমরা এগ্রি করেছি যে এটা হবে। দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না, এবং সেটাতে আমাদের দেশের থেকে এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস তৈরি করি বাংলাদেশে সেগুলো, এবং বিদেশি ইনভেস্টররা এখানে আসবে, তখন এই এলাকায় কাজ করবে। বাজেট ঘোষণার পর বাজার পরিস্থিতি স্থিতিশীল আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, নিত্যপণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি ঠিক থাকায় পরিস্থিতি স্থিতিশীল আছে। সচিবালয়ে চলমান বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সরকারের কাছে সন্তোষজনক চালের মজুদ আছে উল্লেখ করে তিনি জানান, বাজারে চালের দামের কোনো তারতম্য দেখতে পাননি তিনি। বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করার প্রয়োজন হলে মন্ত্রণালয় প্রস্তুত আছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
বাজার পরিস্থিতি যথেষ্ট, মূল্য পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল, সরবরাহ পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। আমাদের হাতে, সরকারের হাতে বিপুল পরিমাণ চাল মজুদ আছে। যদি কখনো প্রয়োজন পড়ে আমাদের ইন্টারভেনশন করার সেই সঙ্গতি সামর্থ্য সরকারের হাতে আছে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানির তুলনায় জীবাশ্ম জ্বালানিতে বাড়তি বরাদ্দ দেওয়াকে দ্বিমুখী নীতি বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এটি নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের লক্ষ্য অর্জনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে সংস্থাটি। এক সংবাদ সম্মেলনে সিপিডির গবেষণা পরিচালক বলেন, সরকারের প্রশাসন যন্ত্র এবং বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের ভেতরে এখনও জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক মন মানসিকতা রয়েছে। তার ইঙ্গিত এই রাজস্ব কাঠামো থেকে পাওয়া যাচ্ছে। সাদিয়া কানিজের রিপোর্ট। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব যখন নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে, তখন দেশের বাজেট বরাদ্দে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। 2026-27 অর্থ বছরে বিদ্যুৎ খাতের উন্নয়ন বরাদ্দের প্রায় 98% জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্পের দখলে। বিপরীতে নবায়নযোগ্য জ্বালানির জন্য বরাদ্দ মাত্র 2%। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে। বুধবার ধানমন্ডি সিপিডি কার্যালয়ে প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে দীর্ঘ আলোচনায় সংস্থাটি জানায়, এই বরাদ্দ দেশের নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের লক্ষ্য অর্জনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ খাতের উন্নয়নে করণীয় বিষয়ে পরামর্শ দেন আলোচকরা। এই সোলারের যে সমস্ত গুরুত্বপূর্ণ পণ্যগুলো আছে, এই আইটেমগুলো যে কটা লাগবে মেজর পণ্য, সেগুলো আপনারা শুধুমাত্র ট্যাক্স ফ্রি করেছেন, এটাকে সবার জন্য উন্মুক্ত করে দেন। এর কার্যকারিতা যদি আমরা উন্নয়ন করতে না পারি, তাহলে শুধু বাজেট বাড়িয়ে করা লাভ হবে। নবায়নযোগ্য জ্বালানিকে আরেকটু ফেভারেবল অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। সেটা যদি আমরা না করতে পারি, তাহলে আসলে আমরা আমাদের যে সবুজ রাজস্ব নীতি আমরা যেটা বলি, সেটা আসলে আমরা অর্জন করতে পারবো না। সিপিডির গবেষণা পরিচালকের মতে কিছু কিছু ইতিবাচক পরিবর্তন হলেও রাজস্ব বৈষম্য উতরাতে পারেনি এই বাজেট। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের ভিতরে এখনো জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক এক ধরনের মন মানসিকতা রয়েছে, সেটা কিন্তু এই রাজস্ব কাঠামো থেকে বেশ কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া যায়। হয়তো বাজেট বরাদ্দের ক্ষেত্রে বড় উচ্ছ্বাস নেই, কিন্তু আমরা আবার একই সাথে নবায়নযোগ্য জ্বালানির জন্য কিন্তু বাড়তি বরাদ্দ কিন্তু আমরা সেখানে দেখিনি। রাজস্ব বৈষম্য রয়ে গেছে এবং এই বাজেটটি রাজস্ব বৈষম্য উতরাতে পারেনি। এলএনজি, কয়লা ও অন্যান্য জীবাশ্ম জ্বালানি খাতে বিভিন্ন ধরনের বাজেট সুবিধা ধীরে ধীরে কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির পরামর্শ দেন তিনি। আদতেই যদি আমরা রূপান্তর চাই, তাহলে আমাদেরকে পুরো সাপ্লাই চেইনে এই রাজস্ব সুবিধাগুলো রাখতে হবে, যাতে বেসরকারি খাত এখানে বিনিয়োগ করতে উৎসাহিত হন, ব্যাংকাররা যাতে এখানে ফাইন্যান্স করতে উৎসাহিত হন, বিদেশি বিনিয়োগকারীরা এখানে যাতে ফাইন্যান্স করতে উদ্যোগী হন। টেকসই ও পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবস্থার পথে এগোতে হলে শুধু লক্ষ্য নির্ধারণ নয়, বরাদ্দ ও নীতিতেও তার প্রতিফলন থাকতে হবে বলে মনে করেন বক্তারা। সোলার এবং সোলার রিলেটেড কম্পোনেন্টের। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। তখন আমার সেখানে চট্টগ্রামে অপহরণের পর 6 টুকরো করে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার দায়ে আসামি মোহাম্মদ আবিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এদিকে জেলার বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আসামি মুনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ও ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2022 সালের নভেম্বরে চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় 5 বছরের শিশু আলিনা ইসলাম আয়াত। তদন্তে উঠে আসে মুক্তিপণ আদায়ে তাকে অপহরণ করে ভাড়াটিয়া মোহাম্মদ আবির। পরিকল্পনা ভেস্তে গেলে লাশ 6 টুকরো করে সাগর পার ও খালে ফেলে দেওয়া হয়। সে বছরের 25 নভেম্বর জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে আবির। দুপুরে আলোচিত এই হত্যা মামলার আসামি আবিরকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছে শিশু আয়াতের পরিবার। আসামির 164 ধারা জবানবন্দির সাথে মিল থাকায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হইয়া অদ্য আসামি মোহাম্মদ আবির আলীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এদিকে জেলার বাকালিয়ায় 3.5 বছরের শিশু ধর্ষণ মামলায় আসামি মনির হোসেনকে
যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা জুমার আদালত। মাত্র 8 কর্মদিবসে শেষ হয়েছে এই মামলার বিচার কাজ। এটা যদি ফাঁসি হতো তাহলে বিভিন্ন মানুষের অনেক জায়গায় এখনো বর্তমানে কিন্তু দর্শনকারী চলতেছে, এটা বন্ধ যেত। জামালপুরে 2008 সালে স্ত্রী নাইফুল বেগমকে যৌতুকের জন্য আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী আলাল শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম। অন্যদিকে 2015 সালে দেওয়ানগঞ্জ উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থী লাকি আক্তারকে ধর্ষণ মামলায় আসামি প্রতিবেশী রাজীব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 5 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে আদালত। রাষ্ট্রপক্ষ মোকদ্দমার সাক্ষী প্রমাণিত হয় সক্ষম হয়। বিজ্ঞ আদালত আজকে 9-1 ধারা মোতাবেক আসামিকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডে আদেশ প্রদান করেছেন এবং 5 লক্ষ টাকা জরিমানা আদেশ দিয়েছেন। রায় সন্তোষ জানিয়ে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার। আব্দুল হামিদ, RTV। রাজধানী মোহাম্মদপুর ও মিরপুরে আলাদা অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী চক্র এক্সেল বাবু ও কবজি কাটা গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট 6 জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সংস্থাটি বলছে, রাজধানীতে সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজি দমনে তাদের অভিযান আরও জোরদার করা হবে। এদিকে জাল ভিসা ও টিকিট তৈরির অভিযোগে সাবেক ভূমি মন্ত্রীর একান্ত সচিবকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। রাজধানীর আদাবরের শেকেরটেক এলাকায় গতকাল দুপুরে একটি বিকাশের দোকানে ঢুকে বিকাশের এজেন্টকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় বিকাশের এজেন্টের কাছ থেকে 3 লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে ছিনতাইকারীদের আস্তানায় আদাবর থানা পুলিশ অভিযান চালাতে গিয়ে চাপাতির কূপে আদাবর থানার ওসি ও 1 SI আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষায় গুলি ছুড়লে 2 ছিনতাইকারী গুলিবিদ্ধ হয় এবং মোট 4 জনকে আটক করা হয়। এই ছিনতাইকারী চক্রের মূল হোতা ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে মধ্যরাতে মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে র্যাব গ্রেফতার করে এই অপরাধী নেটওয়ার্কের অন্যতম প্রভাবশালী এবং বিভিন্ন গ্রুপের গুরু হিসাবে পরিচিত এক্সেল বাবু এবং কবজি কাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ সহ 6 জনকে। রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরের পীরেরবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ, রাশেদ খন্দকার, মোহাম্মদ মিল্টন, মোহাম্মদ তৌসিফ, মোহাম্মদ তরিকুল ইসলাম সহ মোট 6 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। যতক্ষণ আমরা এই কিংপিনদেরকে আটক করতে পারবো না, ততক্ষণ এই ব্রাঞ্চেসগুলো অ্যাক্টিভ থাকবে। এদিকে জাল ভিসা ও টিকিট তৈরির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীর একান্ত সহকারী শিশির মুন্নাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার রাতে রাজধানীর ওয়ারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে কম্পিউটারে অত্যন্ত এক্সপার্ট। সে বিভিন্ন এই কম্পিউটারে কলা কৌশল করে জাল ভিসা, জাল টিকিট এগুলো তৈরি করে মানুষকে দিত এবং প্রতারণা করত। এ সময় তার কাছ থেকে জাল ভিসা ও টিকিট উদ্ধার করে ডিবি। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। 2015 সালে বরিশালে ক্রসফায়ারে ছাত্রদল নেতা সহ 2 জনকে হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক এমপি আব্দুল হাসনাত আব্দুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী পুলিশ পরিদর্শক অসীম কুমার। এর আগে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যা মামলায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে সহ 12 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য নেওয়া হয়। পরবর্তী তারিখ 28 জুন। এছাড়াও এই ট্রাইব্যুনালের রাজধানীর বাড্ডায় 23 জনকে হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ পিছিয়ে 23 জুন নির্ধারণ করা হয়। সামাজিক মাধ্যমে ভাইরাল লাইলি বাউলকে আর্থিক সহায়তা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সচিবালয় নিজ দপ্তরে তার হাতে 3 লাখ টাকার চেক তুলে দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি বলেন, তার গানের প্রতিভা ছড়িয়ে দিতে তাকে শিল্পকলা একাডেমির সাথে সম্পৃক্ত করা হবে। তার গানের স্বীকৃতি দেবে সরকার। এ সময় লাইলি বাউল বলেন, ছোটবেলা থেকে আগ্রহ থাকলেও সুযোগের অভাবে গান গাওয়া হয়নি। দেশের বড় বড় অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ চান লাইলি বাউল।
কেন আমরা জাতীয় পর্যায়ে ওনাকে মানে যতটা সহযোগিতা করা দরকার ধারাবাহিকভাবে এটা আমরা করব। আর মানে ওনার গান এখনও খুব বেশি বয়স হয় নাই, এখনও কণ্ঠ ঠিক আছে। তো ওনার গান যদি আমরা মানে মূল্যায়ন করে যদি করা যায় তাহলে এটা একটা সম্পদ, একটা স্বীকৃতি আমরা দিতে। অ্যান্টিবায়োটিক আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি, কিন্তু সেই ওষুধই যদি একের পর এক অকার্যকর হয়ে পড়ে তখন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য। বিশেষজ্ঞরা বলছেন অ্যান্টিবায়োটিকের এই কার্যকারিতা হারানোর কারণে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকির তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্রথম সারির প্রায় সব অ্যান্টিবায়োটিকই অকার্যকর হয়ে পড়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে সেখানে চিকিৎসাধীন শিশুদের শরীরে 96% অ্যান্টিবায়োটিকই কাজ করছে না। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত 4 মাস ধরে পরিচালিত গবেষণায় এই তথ্য উঠে এসেছে। চিকিৎসকরা বলছেন চিকিৎসাধীন শিশুদের শরীরে শনাক্ত হওয়া জীবাণুর একটি বড় অংশই এখন প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে, যার ফলে সাধারণ সংক্রমণও রূপ নিচ্ছে প্রাণঘাতী ঝুঁকিতে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা বাচ্চা, তাদের কেন বাচ্চাগুলো এত মারা যাচ্ছে? বিশেষ করে হামের ক্ষেত্রে তো বলা যায় যে মারা গেল অনেক বাচ্চা। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেল যে বাচ্চাগুলোর কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, প্রতিরোধ দিয়ে হয়ে গেছে। অ্যান্টিবায়োটিকের এই কার্যকারিতা হারানো শুধু একটি নির্দিষ্ট হাসপাতালের সমস্যা নয়, এটি সামগ্রিক জনস্বাস্থ্যের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। যে কারণগুলো আমরা বলি রেজিস্ট্যান্স হয়ে যায়, তার অন্যতম কারণ হচ্ছে সেখান থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া, যে কোনো প্রয়োজন অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়া, যার জন্যই এটা খুব উদ্বেগের বিষয় এবং সবাই মিলে এটা চেষ্টা না করলে হবে না। সামনের দিন খুব ভয়াবহ অবস্থা। WHO একটা প্রেডিকশন হচ্ছে 50 সাল নাগাদ প্রায় 1 কোটি লোক মারা যাবে। সংশ্লিষ্টদের মতে ভবিষ্যৎ প্রজন্মকে অ্যান্টিবায়োটিকহীন অন্ধকার যুগ থেকে রক্ষা করতে এখনই ওষুধ ব্যবহারে কঠোর নিয়ম ও সামাজিক সচেতনতাই হতে পারে সবচেয়ে কার্যকর পদক্ষেপ। আবরার মাহি, RTV। ইরানের সঙ্গে নতুন সমঝোতা হলেও চুক্তিটি চূড়ান্ত নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ঠিকঠাক না চললে তেহরানে আবারও বোমা হামলার হুমকি দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র চুক্তির তথ্য গোপন রাখায় ক্ষুব্ধ ইসরায়েল। চুক্তিটিকে ওয়াশিংটনের বিশ্বাসঘাতকতা উল্লেখ করে দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। ইসরায়েলের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনে মার্কিন সংসদে চুক্তিটি পাশ করানো এবং লেবানন যুদ্ধ থামানোই এখন ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ফ্রান্সে G7 সম্মেলনে গিয়ে ইরান চুক্তি নিয়ে একের পর এক বোমা ফাটাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের সাথে হওয়া চুক্তিটি এখনও চূড়ান্ত নয়। তেহরান তার কথা মতো না চললে আবারও তাদের ওপর গোলাবর্ষণের হুমকি দেন তিনি। No, it's not final. It's a memorandum of understanding, and if I don't like it, we'll go back to shooting at them, dropping bombs on their head. এর আগে মঙ্গলবার ইরানের সঙ্গে চুক্তি নিয়ে বেশ ইতিবাচক ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে একদিনের ব্যবধানে আবারও বেশ কড়া সুরে কথা বলছেন তিনি। 2015 সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি নিয়েও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেন ট্রাম্প। তিনি দাবি করেন ইরানকে নগদ অর্থ ঘুষ দিয়ে চুক্তি করিয়েছিলেন ওবামা। এদিকে শুক্রবার ইরানের সঙ্গে হতে যাওয়া চুক্তির বিস্তারিত তথ্য ইসরায়েলকে জানায়নি যুক্তরাষ্ট্র। এ কারণে দুই দেশের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে আমেরিকার ভেতরে এই চুক্তিটি মানানো হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ সম্প্রতি ইসরায়েলের সমালোচনা ও ইরানের বর্তমান নেতাদের প্রশংসা করায় মার্কিন কংগ্রেসে এই চুক্তি পাশ করানো কঠিন হতে পারে। তবে এই চুক্তি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। আজ মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল্লাতির সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোন আলাপে চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সামিউল শিহাব, RTV।
ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর সাবেক তৃণমূল কংগ্রেস সরকারের আরেক মন্ত্রী উদয়ন গুহকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতার ফুলবাগান এলাকায় একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোচবিহারের দিনহাটায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, প্রতারণা মামলার একটি তদন্তের অংশ হিসেবে এই গ্রেফতার করা হয়েছে। উদয়ন গুহ একসময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন এবং এবারের বিধানসভা নির্বাচনে দিনহাটা আসনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। সরকার পরিবর্তনের পর এ পর্যন্ত পশ্চিমবঙ্গের সাবেক ৩ মন্ত্রী গ্রেফতার হলেন। এর আগে গ্রেফতার হয়েছেন সাবেক দমকল মন্ত্রী সুজিত বসু এবং সাবেক কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ফিফা বিশ্বকাপে কে গ্রুপের ম্যাচে DR কঙ্গোর বিপক্ষে লড়ছে পর্তুগাল। টেক্সাসের হিউস্টনে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের আক্রমণের নেতৃত্বে আছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। দর্শক, পর্তুগাল থেকে আমাদের সঙ্গে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার এইস খান ফাহিম। আপনি তো এখন পর্তুগালের কোথায় আছেন এই মুহূর্তে, আর খেলা নিয়ে ভক্ত সমর্থকদের উন্মাদনা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি বর্তমানে অবস্থান করছি পর্তুগালের মাদেইরা আইল্যান্ডে, এবং এই আইল্যান্ডে যখন আমি যে এয়ারপোর্টে নেমেছি, এই এয়ারপোর্টটির নামকরণ করা হয়েছে তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর নামে। আর এই মাদেইরা আইল্যান্ডে আসার পরে আমি যাদের সাথে যখনই কথা বলেছি, তখনই সবার কাছে একটা জিনিসই বুঝেছি যে রোনালদো হচ্ছে তাদের সন্তান। এবং আজকে তাদের মধ্যে উন্মাদনার ব্যাপারটা, যে বিষয়টা বলছি, আমি এই মুহূর্তে কথা বলছি একটি স্টেডিয়ামের পাশ থেকে। অনেকটা নিরাপত্তাজনিত কারণেই অনেক জনবহুল এলাকা থেকে লাইভে আসা যায়নি। কারণ হচ্ছে, আমি এখানটাতে কথা বলেছি, মানুষ যথেষ্ট আজকে যথেষ্ট উৎফুল্ল ভাবে এবং যথেষ্ট এক্সাইটেড সবাই এই খেলা নিয়ে, এবং তারা মনে করছেন আজকে ক্রিশ্চিয়ানো রোনালদো অনেক ভালো খেলবেন এবং পর্তুগাল বিশ্বকাপ জিতবে, এমনটাই তারা মনে করছেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।